আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার ভিডিও একটু সমস্যা করছে, যে কারণে আমি ভিডিওটা আসছে না, ভিডিও ক্যামেরা মনে হচ্ছে ঝামেলা করছে। কিন্তু আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে কেউ একটু ফিডব্যাক দেবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি বুঝতে পারছি না। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ কি একটু ফিডব্যাক দেবেন? তাহলে শোনা না যায় তাহলে আমি লগ আউট করে আবার লগ ইন করে শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আম, ভিডিওতে যেহেতু সমস্যা হচ্ছে, আজকে স্ক্রিন শেয়ার কাজ করছে, ভিডিওটা বাদই থাকুক। আমার মনে হয় আমরা ক্লাসটা শুরু করে দেই, 7:30 বাজে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটার আমাদের টপিক ছিল কমন প্যাথোলজিস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম অন এক্স-রে চেস্ট। আজকে পার্ট 2। গত ক্লাসে আমি হার্ট ফেলিওর, ভালভিউলার হার্ট ডিজিজ, এর মধ্যে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, এই টপিকগুলো পড়িয়েছিলাম। তো আজকে কনজেনিটাল হার্ট ডিজিজ দিয়ে এটা শেষ করার কথা, কিন্তু কমেন্ট সেকশনে আমি দেখেছি যে কেউ কেউ কার্ডিওমায়োপ্যাথি, পার্টিকুলারলি ডাইলেটেড এবং ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি সম্পর্কে একটু জানতে চেয়েছেন। তো আমি কার্ডিওমায়োপ্যাথি সম্পর্কে আগে বলে এরপর কনজেনিটাল হার্ট ডিজিজ দিয়ে শুরু করব। কার্ডিওমায়োপ্যাথি নামটাই বলছে যে ডিজিজ অফ দ্য মায়োকার্ডিয়াম। এখন এই কার্ডিওমায়োপ্যাথিটা, এটা মায়োকার্ডিয়ামের ইন্ট্রিনজিক কিছু ডিজিজের কারণে হতে পারে, মানে কোনো ডিজিজ প্রসেস বা ইনফিল্ট্রেশন যেটা মায়োকার্ডিয়ামের নর্মাল স্ট্রাকচারটাকে নষ্ট করে দিচ্ছে, সেজন্য হতে পারে। আবার কমনেস্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজের ফলে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়েও কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। তো যেটা মায়োকার্ডিয়ামের নিজস্ব বা ইন্ট্রিনজিক ডিজিজের কারণে হচ্ছে, সেটাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলছি, আর যেটা ইসকেমিয়ার কারণে হচ্ছে সেটাকে আলাদা করে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বলছি। এখন কার্ডিওমায়োপ্যাথির অনেকগুলো টাইপ আছে, যেমন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ট্যাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি।
এগুলো কার্ডিওলজিস্টদের জন্য এবং কার্ডিয়াক রেডিওলজিস্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যেহেতু এখানে আমাদের ক্লাসগুলো এমবিবিএস লেভেল এবং জেনারেল প্র্যাকটিশনারদের জন্য রাখছি, তো কমন যে কার্ডিওমায়োপ্যাথি দুটো আমরা পেয়ে থাকি, মানে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, চেস্ট এক্সরেতে এই দুটো কার্ডিওমায়োপ্যাথি আমরা কিরকম ফিচার হিসেবে পাবো, আমি এই দুটো টপিক আজকে দেখাবো। তো প্রথমে আমি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি সম্পর্কে বলছি। Dilated cardiomyopathy can be defined as dilated and poorly functioning left ventricle in absence of coronary artery disease or abnormal loading conditions such as aortic stenosis or systemic hypertension. মানে এখানে কোনো ইসকেমিক হার্ট ডিজিজ থাকবে না, অথবা লেফট ভেন্ট্রিকলকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে এরকম কোনো হাই প্রেসার কন্ডিশন থাকবে না। যেমন সিস্টেমিক হাইপারটেনশন থাকলে তার এগেনস্টে লেফট ভেন্ট্রিকলকে হাই প্রেসারে কাজ করতে হয়, অথবা যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তাহলে ওই স্টেনোসড অ্যাওর্টিক ভালভের এগেনস্টেও লেফট ভেন্ট্রিকলকে কন্ট্রাক্ট করার জন্য অনেক প্রেসার দিয়ে ব্লাড বের করতে হয়। এরকম কন্ডিশন গুলোতে সাধারণত যা হয়, হার্ট মাসল গুলো ঠিক হয়ে যায় এবং এরপর হার্টের চেম্বার, বিশেষ করে লেফট ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যায়। তো এই কন্ডিশন গুলো ছাড়া যদি কোনো কারণে মায়োকার্ডিয়াল ইন্ট্রিনসিক ডিজিজের কারণে যদি লেফট ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যায় এবং পুয়ারলি ফাংশনিং হয়ে যায়, তখন আমরা বলছি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। পুয়ারলি ফাংশনিং কখন বলছি? ইজেকশন ফ্র্যাকশন যদি 40% এর কম হয়। এখন থিওরিটিক্যালি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির অনেকগুলো কজ আছে। এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে, অ্যালকোহলিকদের হতে পারে, বিভিন্ন রকম ইনফিলট্রেটিভ ডিসঅর্ডারে হতে পারে। আমি ডিটেইলে যাব না, আমি ইমেজিং ফিচারের মধ্যে থাকতে চাচ্ছি। তো ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে কি হচ্ছে? গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ কন্ট্রাক্টিলিটি উইথ ডাইলেটেশন অফ অল চেম্বার্স, পার্টিকুলারলি লেফট ভেন্ট্রিকল। মানে হার্টের 4টা চেম্বারেরই কন্ট্রাক্টিলিটি কমে যাবে এবং all chambers will be dilated, but the most prominently dilated chamber will be left ventricle. Next important point হচ্ছে wall thickness normal or increased. মানে হার্টের চেম্বার যতই বড় হোক, মায়োকার্ডিয়াল যে থিকনেসটা সেটা কিন্তু কমবে না, সেটা নর্মাল থাকবে অথবা ইনক্রিজড থাকবে। এখন একটা ডাইলেটেড বা এনলার্জড হার্ট যেটা ঠিক মতো কন্ট্রাক্ট করতে পারছে না, সে প্রেজেন্ট করবে কিভাবে? সে হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করবে, মানে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়ে প্রেজেন্ট করবে। এছাড়া যেহেতু আমার ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল যদি ডাইলেটেড হয় তাহলে স্বাভাবিকভাবেই আমার মাইট্রাল যে অ্যানুলাস সেটাও ডাইলেটেড হয়ে যাবে, মানে মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করতে পারে। যদি সাথে রাইট ভেন্ট্রিকলও ডাইলেটেড থাকে, সেক্ষেত্রে ট্রাইকাসপিড অ্যানুলাসটাও ডাইলেটেড হয়ে যাবে এবং ট্রাইকাসপিড রিগার্জিটেশন হিসেবে প্রেজেন্ট করবে। লাস্ট যে পয়েন্টটা, এটাতে আমি একটু পরে আসছি, কারণ আগে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি সম্পর্কে বলে তারপরে আমার এখানে আসতে হবে। সো আমরা প্যাথোফিজিওলজিটা জানলাম, আমরা এক্সরেতে একটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি কিভাবে পাবো? যেহেতু আমার 4টা কার্ডিয়াক চেম্বারই ডাইলেটেড হবে, আমরা হিউজ কার্ডিওমেগালি পাবো, মানে আমার এখানে ট্রান্সভার্স ডায়ামিটার অফ হার্ট বেড়ে যাবে। এলভি টাইপ হতে পারে অথবা অল চেম্বার্স ডাইলেটেড উইথ প্রমিনেন্স অফ লেফট ভেন্ট্রিকল। আমরা আগেই বলেছি যে অল চেম্বার ডাইলেটেড হলেও লেফট ভেন্ট্রিকল প্রিডমিনেন্টলি এনলার্জ থাকবে। and there may be features of heart failure. তো গত লেকচারে হার্ট ফেলিওরের রেডিওলজিক্যাল ফিচার আমরা বলে ফেলেছি, যেই জন্য আমি এখন আর হার্ট ফেলিওরের ফিচার আলাদা করে বলবো না। আমরা কিছু এক্সরে দেখি, এক্সরে দেখলে আমাদের জন্য সহজ হবে। যেমন এখানে আমি যে ইমেজটা দেখাচ্ছি, এটা একটা চেস্ট এক্সরে। এখানে আমরা দেখতে পাচ্ছি হার্টটা বেশ বড়। ট্রান্সভার্স ডায়ামিটার যদি মাপি, এটা অবশ্যই ইন্টারনাল থোরাসিক ডায়ামিটারের 50% এর বেশি। হার্টের কনফিগারেশনটা যদি আমরা দেখি, আমরা দেখছি এপেক্স ইজ ডিরেক্টেড টুয়ার্ডস লেফট অ্যান্ড ইনফিরিয়রলি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে এলভি টাইপ অফ কার্ডিওমেগালি হলে কার্ডিয়াক এপেক্স নর্মাল কন্ডিশনের মতো লেফট ডোম অফ ডায়াফ্রামের কন্ট্যাক্টেই থাকবে, কিন্তু
লেফট ল্যাটারাল চেস্ট ওয়ালের দিকে আরো বেশি সরে যাবে। তো এটা একটা এলভি টাইপ অফ কার্ডিওমেগালি। আমরা যদি লাংসের ভাস্কুলারিটি দেখি তাহলে দেখতে পাচ্ছি লোয়ার জোনের চেয়ে আপার জোনে কিন্তু ভেসেল প্রমিনেন্ট লাগছে। তার মানে এই পেশেন্টের আর্লি ফিচার অফ হার্ট ফেলিওর আছে। এটা হচ্ছে আপার লোবার ডাইভারশন। এটাও আমরা গত ক্লাসে বলেছিলাম যে হার্ট ফেলিওরের রেডিওলজিক্যাল ফিচারের মধ্যে। এখন শুধু এরকম একটা এক্সরে যদি আমরা পাই, আমাদের কাছে পেশেন্টের যদি প্রিভিয়াস কোনো হিস্ট্রি না থাকে, তাহলে এই হিউজ কার্ডিওমেগালি উইথ আপার লোবার ডাইভারশন আমরা প্রথমেই মনে করতে পারি এই পেশেন্টের হয়তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছিল, যার কনসিকুয়েন্স হিসাবে পরবর্তীতে কার্ডিওমেগালি হয়েছে এবং পেশেন্ট ফেলিওরে আছে। তবে এটা অবশ্যই আমাদের মাথায় একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি রাখতে হবে। লেফটে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছি যে আরেকটা হার্ট বেশ বড়, এবং এটার যদি আমরা কনফিগারেশনটা দেখি, এপেক্স ইজ ডিরেক্টেড ইনফিরিয়রলি অ্যান্ড টুয়ার্ডস লেফট। তার মানে এটার এপেক্সটা এলভি টাইপ অফ অ্যাপেক্স, এলভি টাইপ অফ কার্ডিওমেগালি হয়েছে। যদি আমরা ভালোভাবে খেয়াল করি, হার্ট শ্যাডোর রাইট হার্ট বর্ডারের ডাবল কন্টুর আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের যদি মনে থাকে যে আমরা যখন মাইট্রাল ভালভিউলার ডিজিজ পড়েছিলাম, সেখানে আমার একটা ইমেজিং ফিচার ছিল ডাবল কন্টুর অফ রাইট হার্ট বর্ডার, যেটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্টের জন্য হয়। কিন্তু এখানে মাইট্রাল ভালভিউলার ডিজিজের আর কোনো ফিচার নেই, লেফট হার্ট বর্ডার স্ট্রেইটেন্ড হয়নি, অ্যাওরটিক যে আমরা লেফট এট্রিয়াল অ্যাপেন্ডেজ সেটা এনলার্জড হয়নি। তার মানে এখানে ফিচার আমরা যেটা পাচ্ছি যে পেশেন্টের লেফট এট্রিয়াল এনলার্জমেন্টও আছে। তার মানে এটা একটা কার্ডিওমেগালি যেখানে অল ফোর চেম্বারস আর এনলার্জড, বাট প্রিডমিনেন্টলি লেফট ভেন্ট্রিকল ইজ এনলার্জড। এবং এখানে যদি আমরা ভাস্কুলারিটিটা চেক করি, এখানেও আপার লোবার ডাইভারশন আছে। তার মানে এটাও একটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির কেস, যেটা আর্লি স্টেজ অফ হার্ট ফেলিওরে আছে, আপার লোবার ডাইভারশন ডেভেলপ করেছে। এখন রাইটের ইমেজটা যদি আমরা দেখি, সেখানে দেখতে পাচ্ছি এখানেও একটা হিউজ কার্ডিওমেগালি, এইপেক্সিস এলভি টাইপ, এবং এখানে আমরা নর্মাল যে হাইলার ভেসেল দেখতে পাই সেরকম দেখতে পাচ্ছি না, বরং পেরিহাইলার রিজিয়নটা হেজি হয়ে গেছে, একটা ইলডিফাইন্ড ওপাসিটি দিয়ে পেরিহাইলার রিজিয়ন গুলো অবস্কিওর হয়ে গেছে, যেটাকে আমরা বলেছিলাম ব্যাট উইং শ্যাডো অফ পালমোনারি ইডিমা। এবং এখানে যদি দেখি যে আমার হরাইজন্টাল ফিশারটা থিকেন্ড হয়ে গিয়েছে, তার মানে এটাও আরেকটা পেশেন্ট যার ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করেছে এবং পেশেন্ট হার্ট ফেলিওরে আছে। তো এখানে আমরা কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি 3 রকম এক্সরে দেখলাম। তবে যেটা মনে রাখতে হবে, প্রথমে এ ধরনের এক্সরে দেখলে আমাদের মাথায় কমন ডায়াগনোসিসটা মনে রাখতে হবে যে এই পেশেন্টের এটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি কিনা, বা ইসকেমিক হার্ট ডিজিজের কনসিকুয়েন্স হিসেবে পেশেন্ট হার্ট ফেলিওরে গেছে কিনা। এরকম হিউজ কার্ডিওমেগালি উইথ হার্ট ফেলিওর যদি আমরা পাই আমাদের মাথায়, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অবশ্যই ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন, এই তিনটা ডিজিজ আমাদের মাথায় থাকে। এবং আমরা পেশেন্টের হিস্ট্রি, ক্লিনিক্যাল আদার ফাইন্ডিং এবং আদার ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে এগুলো এক্সক্লুড করার চেষ্টা করব। তাহলে আলাদা করতে হলে আমাদের জানতে হবে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিটা কি। Ischemic cardiomyopathy can be defined as dilated and poorly functioning left ventricle as a result of a chronic lack of oxygen due to coronary artery disease. তার মানে আমরা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির সাথে যদি কম্পেয়ার করি, সেখানে অ্যাবসেন্স অফ করোনারি আর্টারি ডিজিজ ছিল, আর এখানে ডাইলেটেশনের কারণটাই হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। মানে হাইপোক্সিয়ার কারণে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হচ্ছে, হয়তো ইনফার্কশন হচ্ছে এবং আলটিমেটলি মায়োকার্ডিয়াল ডেথ হচ্ছে। ডেথ হয়ে মায়োকার্ডিয়াল নর্মাল মায়োকার্ডিয়াম ইজ রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু এবং আলটিমেটলি সে তার কন্ট্রাক্টিলিটি লস করছে এবং ডাইলেটেড হয়ে যাচ্ছে। এখানেও মেইনলি লেফট ভেন্ট্রিকল ইনভলভ হয়।
রাইট ভেন্ট্রিকল মে অলসো বি ইনভলভ। এটা ডিপেন্ড করে আমার কতটুকু ইসকেমিয়া হয়েছে। আমরা হার্টের করোনারি সার্কুলেশন পড়ার সময় আমরা সবাই পড়েছি যে লেফট করোনারি আর্টারি কোথায় সাপ্লাই দেয়, রাইট করোনারি আর্টারি কাকে সাপ্লাই দেয়। সো আমরা জানি যে কোন আর্টারি অক্লুশনের জন্য মায়োকার্ডিয়ামের বা হার্টের ভেন্ট্রিকলের কোন কোন জায়গা ইনভলভ হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ওয়াল থিকনেস উইল বি ডিক্রিজড ইন কেস অফ ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। যেটা আমরা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে পড়েছিলাম, ওয়াল থিকনেস উইল বি নর্মাল অর ইনক্রিজড। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিও সিমিলার ওয়েতে প্রেজেন্ট করতে পারে অ্যাজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর উইথ মাইট্রাল রিগার্জিটেশন অ্যান্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তো এই ফিচারগুলো বেসিক প্যাথোজেনেসিস যদি আমরা মনে রাখি, তাহলে আমরা একই এক্সরে যদি আবার দেখি, এই এক্সরে অবশ্যই আমার মাথায় ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি অথবা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ডিফারেন্সিয়াল রাখতে হবে। এবং রাইটের যে এক্সরে আছে এখানেও আমার এই দুটো ডিফারেন্সিয়াল মাথায় থাকবে। তার মানে আমরা যদি পেশেন্টের হিস্ট্রি এবং আদার কমপ্লেইন না জানি, শুধুমাত্র এক্সরে দেখে আমরা আলাদা করতে পারবো না। আমাদের নেক্সট মোডালিটি অবশ্যই ইকোকার্ডিওগ্রাফি হবে। অনেক সময় ইকোকার্ডিওগ্রাফি দেখেও ইসকেমিক এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আলাদা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের যে মোডালিটি সেটা হচ্ছে কার্ডিয়াক এমআরআই। কার্ডিয়াক এমআরআইটা আমি বলতে চাচ্ছি না, কারণ এটা একটু হায়ার লেভেলের। বিশেষ করে কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক রেডিওলজিস্ট যারা, এটা তাদের জন্য। আমাদের বেসিক লেভেলে একদমই দরকার নেই, শুধু এই ইনফরমেশনটা মনে রাখলেই হবে যে আমরা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি যদি আলাদা করতে চাই, তাহলে আমার ফাইনাল যে মোডালিটি বা আমাদের কনফার্ম যে মোডালিটি থাকবে সেটা হচ্ছে কার্ডিয়াক এমআরআই। আমি এখানে এমআরআই তে কি ফাইন্ডিং পাবো সেটা লিখে দিয়েছি, কিন্তু যদি কারো জানার ইন্টারেস্ট থাকে এখানে দেখে নেবেন। আমি ডিটেইলে যেতে চাচ্ছি না, কারণ কার্ডিয়াক এমআরআই এর একদম বেসিক বা নর্মাল ফাইন্ডিং না জেনে প্যাথোলজিক্যাল ফাইন্ডিং মনে রাখার দরকার নেই। এটা শুধু জাস্ট একটা ইনফরমেশন আমি এখানে মেনশন করে দিচ্ছি। যদি কার্ডিয়াক ইমেজিং এর ব্যাপারে কেউ ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই এটা এটা যে দেখতে পারেন। পরবর্তীতে যদি ডিটেইলে জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি জানাবো। আরেকটা ডিফারেন্সিয়াল আমি বলেছিলাম হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন। তো হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে আমরা কিভাবে আলাদা করব, সেটা হচ্ছে আমরা জানি যে পেরিকার্ডিয়াল ইফিউশনেও গ্রস কার্ডিওমেগালি হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা হার্টের চেম্বারের আলাদা করে কোনো এনলার্জমেন্ট বুঝতে পারবো না। মানে এখানে যেরকম এলভি টাইপ এপেক্স আমরা দেখতে পাচ্ছি, পেরিকার্ডিয়াল ইফিউশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, এবং সেক্ষেত্রে হার্টের কন্টুরটা অনেক শার্প থাকে। এখানে লেফটের এই ইমেজটা দেখলে অবশ্যই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে পেরিকার্ডিয়াল ইফিউশন আসতে পারে, কারণ এখানে হার্টের কন্টুরটা অনেকটাই শার্প। কিন্তু পেরিকার্ডিয়াল ইফিউশনে আমরা বলেছিলাম যে এখানে লাঙের ভাস্কুলারিটি হয় নর্মাল অথবা অলিগেমিক থাকবে, কিন্তু আমরা এখানে আপার লোবার ডাইভারশন পাচ্ছি, যেটা পেরিকার্ডিয়াল ইফিউশনে সাধারণত থাকে না। তো আমার মনে হয় একদম বেসিক হিসাবে ইসকেমিক এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি সম্পর্কে এতটুকু জানলেই চলবে। এরপরে আমি কনজেনিটাল হার্ট ডিজিজে চলে যাচ্ছি। কনজেনিটাল হার্ট ডিজিজ আমি দেখেছি এর মধ্যে আমাদের সবার শ্রদ্ধেয় আবিদ হোসেন মোল্লা স্যার কনজেনিটাল হার্ট ডিজিজের ওপরে ক্লাস নিয়েছেন। তো আমরা যারা ক্লাসটা করেছেন বা আমরা আগে যারা পড়ে এসেছি, ওই নলেজের সাথে এই যদি ইমেজিং ফিচারটা একসাথে মিলিয়ে পড়া হয়, তাহলে আশা করি আমাদের সবার বুঝতে সুবিধা হবে। আমি কমন কনজেনিটাল হার্ট ডিজিজ, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং টেট্রালজি অফ ফ্যালট, এই তিনটা দেখাবো। আমরা জানি যে এট্রিয়াল সেপ্টাম ডেভেলপ করে সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম এবং সাথে কন্ট্রিবিউশন অফ এন্ডোকার্ডিয়াল কুশন, এবং একদম সুপেরিয়র মোস্ট পার্টে হচ্ছে সাইনাস ভেনোসাসের কন্ট্রিবিউশন থেকে। তো এমব্রায়োলজিতে আমরা সবাই পড়েছি কেন ডিফেক্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা সেখানে যাচ্ছি না।
আমরা যেটা মনে রাখবো, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে যেটা হয়, আমার লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়ামের মধ্যে যে এট্রিয়াল সেপ্টাল থাকে, এই সেপ্টামে একটা গ্যাপ থাকে। এবং যেহেতু আমার লেফট এট্রিয়ামের প্রেসার রাইট এট্রিয়ামের প্রেসারের চেয়ে বেশি থাকে, কারণ আমার রাইট এট্রিয়াম থেকে ব্লাড যাচ্ছে রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি সার্কুলেশনে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। সিস্টেমিক সার্কুলেশনের প্রেসার পালমোনারি সার্কুলেশন প্রেসারের চেয়ে বেশি থাকে। এজন্য আমার লেফট এট্রিয়াম থেকে এই সেপ্টাম ডিফেক্ট দিয়ে ব্লাড রাইট এট্রিয়ামে যাবে। তো এটা লেফট টু রাইট শান্ট। এখন এখানে একটা কথা বলেছি যে atrial septal defect presents in late childhood or adolescence, may even present in middle aged or elderly. কেন? এটা আমরা যদি প্যাথোফিজিওলজিটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমার যখন লেফট টু রাইট শান্ট হচ্ছে, রাইট এট্রিয়ামে আমার একদিকে সুপেরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ব্লাড আসছে, তার সাথে আবার লেফট এট্রিয়াম থেকে সেপ্টাল ডিফেক্টের ভেতর দিয়ে ব্লাড চলে আসছে, মানে আমার রাইট এট্রিয়ামে অনেক বেশি ব্লাড আসছে, রাইট এট্রিয়াম এনলার্জড হচ্ছে। এই রাইট এট্রিয়ামের অতিরিক্ত ব্লাড সহ পুরো ব্লাডটা চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল ভলিউম বাড়ছে এবং রাইট ভেন্ট্রিকল এনলার্জমেন্ট হচ্ছে। এখন আমরা যদি চিন্তা করি, আমরা পড়েছি নর্মাল অ্যানাটমি পড়ার সময় যে লেফট ভেন্ট্রিকলের চেয়ে রাইট ভেন্ট্রিকলের ওয়াল থিকনেস কম থাকে, রাইট ভেন্ট্রিকলের কমপ্লায়েন্স বেশি, সে বেশি ব্লাড নিতে পারে। আবার ভেন্ট্রিকলের তুলনায় রাইট এট্রিয়ামের ওয়াল থিকনেসও কম, রাইট এট্রিয়ামেরও কমপ্লায়েন্স ভেন্ট্রিকলের চেয়ে বেশি। আমরা প্যাথোফিজিওলজিটা যদি দেখি, এখানে কি হচ্ছে, আগে আমার রাইট এট্রিয়াল ভলিউম বাড়ছে, সে যখন এই এক্সেস ভলিউমটা নিতে পারছে না, তখন আমার রাইট ভেন্ট্রিকলের ভলিউম বাড়ছে। তো যতক্ষণ পর্যন্ত ভেন্ট্রিকলের ভলিউম না বাড়ছে ততক্ষণ পর্যন্ত আমার পেশেন্টের কোনো সিমটম ডেভেলপ করে না। তো সাধারণত বেশিরভাগ এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট সাইজে ছোট থাকে, পেশেন্টের ক্লিনিক্যাল সিমটম ডেভেলপ করতে অনেক সময় লাগে। এই কারণেই আমরা যেটা বলেছি যে মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট ইন লেট চাইল্ডহুড অর অ্যাডোলেসেন্স, ইভেন ইন মিডল এজেড অর এল্ডারলি। তো অনেক সময় অনেক বড় বড় এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে যেগুলো অনেক আর্লি চাইল্ডহুড প্রেজেন্ট করতে পারে। তো আমি কমন কথাগুলোই আগে বলতে চাচ্ছি। তো যখন আমার রাইট ভেন্ট্রিকলে অনেক বেশি ব্লাড থাকছে, আলটিমেটলি সেই ব্লাড পালমোনারি ট্রাঙ্ক হয়ে আমার পালমোনারি সার্কুলেশনেও অনেক বেশি ব্লাড যাচ্ছে, মানে ইনক্রিজড পালমোনারি আর্টারি ফ্লো। যখন ইনক্রিজড পালমোনারি আর্টারি ফ্লো হচ্ছে, স্বাভাবিকভাবে আমার পালমোনারি আর্টারি গুলো বড় হয়ে যাচ্ছে। পালমোনারি আর্টারি ফ্লো বেশি মানে পালমোনারি ক্যাপিলারি ফ্লো, এবং আমরা বলেছিলাম যে পালমোনারি ক্যাপিলারি ফ্লো বেশি মানে হচ্ছে পালমোনারি প্লেথোরা। তার মানে আমরা এএসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে প্লেথোরিক লাং ফিল্ড পাবো, পালমোনারি আর্টারি গুলো এনলার্জড পাবো, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এনলার্জড পাবো। এটা হচ্ছে একটা আনকমপ্লিকেটেড এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের চেহারা। এখন অনেক দিন ধরে যখন আমার পালমোনারি ক্যাপিলারির ভেতর দিয়ে অনেক বেশি ফ্লো থাকবে, তখন কি হবে, এর কনসিকোয়েন্স হিসেবে একসময় পালমোনারি ক্যাপিলারি গুলো ড্যামেজ হতে শুরু করবে। পালমোনারি ক্যাপিলারি ড্যামেজ হওয়া মানে আর্টারির থেকে যে ব্লাড ক্যাপিলারির ভেতর দিয়ে যাচ্ছিল, ক্যাপিলারির সংখ্যা কমে যাচ্ছে, আর্টারি থেকে ব্লাড ইজিলি যেতে পারবে না, তখন পালমোনারি আর্টারির প্রেসার বেড়ে যাবে, মানে পালমোনারি আর্টারি হাইপারটেনশন ডেভেলপ করবে। যখন আমার পালমোনারি আর্টারির প্রেসার বেড়ে যাচ্ছে, পালমোনারি আর্টারিতে ব্লাড আসছে লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থেকে, তার মানে রাইট ভেন্ট্রিকলের প্রেসার বেড়ে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকলের প্রেসার বেড়ে গেলে আলটিমেটলি রাইট এট্রিয়াল প্রেসারও বেড়ে যাচ্ছে, এবং এএসডি যদি আনট্রিটেড থাকে সেক্ষেত্রে একসময় রাইট এট্রিয়াল প্রেসার লেফট এট্রিয়াল প্রেসারের সমান হবে এবং এর পরের স্টেপে রাইট এট্রিয়াল প্রেসার বেড়ে যাবে। রাইট এট্রিয়াল প্রেসার বেড়ে যাওয়া মানেই হচ্ছে আমার শান্টটা উল্টা হয়ে যাবে, যেহেতু লেফট এর চেয়ে রাইট এট্রিয়াল প্রেসার বেশি,
তখন আমার রাইট এট্রিয়াম থেকে এএসডি এর ভেতর দিয়ে লেফট এট্রিয়ামে প্রেসার যাওয়া শুরু করবে। তার মানে আমার রাইট এট্রিয়ামে ছিল ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই সেপ্টাল ডিফেক্টের ভেতর দিয়ে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড তখন লেফট এট্রিয়ামে আসবে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। মানে তখন গিয়ে আমার পেশেন্টটা সায়ানোসিস ডেভেলপ করবে। এর আগে কিন্তু এএসডি পেশেন্ট অ্যাসায়ানোটিক ছিল, এবং এই কন্ডিশনটাকেই আমরা বলছি আইজেনমেঙ্গার সিনড্রোম। এটা হচ্ছে আমার পুরো এএসডি প্যাথোফিজিওলজি। এটা মাথায় রেখে আমরা এখন এক্সরেতে চলে যাই। তাহলে আমরা একটা আনকমপ্লিকেটেড এএসডি কেমন পাবো? হার্ট ইজ এনলার্জড ইন ট্রান্সভার্স ডায়ামিটার, এপেক্স ইজ রাউন্ডেড অ্যান্ড এলিভেটেড। আমরা বলেছি রাইট ভেন্ট্রিকল এনলার্জড হয়, তার মানে আরভি টাইপ অফ এপেক্স পাবো, এপেক্স ইজ রাউন্ডেড অ্যান্ড এলিভেটেড। পালমোনারি বে ইজ বাল্জড, আমরা বলেছি যে এখানে পালমোনারি আর্টারি এনলার্জড হয়ে যাচ্ছে। পালমোনারি আর্টারি এনলার্জ হচ্ছে মানে আমার পালমোনারি ট্রাঙ্ক বা কোনাসও এনলার্জ হচ্ছে, সেই জন্য আমরা বে বাল্জ পাবো। অ্যাওরটিক নাকল ইজ ইনকনসপিকিউয়াস, এটা কেন হচ্ছে? যখন আমার রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়, রাইট ভেন্ট্রিকলের ওপর ভর করে এপেক্সটা যেরকম উপর দিকে উঠে যাচ্ছে, সেরকমই হার্টটা একটু পেছন দিকে ঘুরে যায়, যেই কারণে অ্যাওরটিক নাকলের নর্মাল যে শ্যাডো আমরা এক্সরেতে দেখতে পাই সেটা পাবো না। Both lung fields are plethoric, central pulmonary arteries are enlarged. এটা হচ্ছে আনকমপ্লিকেটেড এএসডি চেহারা। এখন আমরা এক্সরে গুলো দেখি। লেফটে যে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা দেখি, হার্ট ইজ এনলার্জড ইন ট্রান্সভার্স ডায়ামিটার, এপেক্স ইজ রাউন্ডেড অ্যান্ড এলিভেটেড, মানে আরভি টাইপ অফ এপেক্স। পালমোনারি বে ইজ বাল্জড, নর্মালি আমার পালমোনারি বের জায়গা এটা, এটা স্লাইটলি কনকেভ থাকে, এখানে পুরোপুরি ফুল হয়েছে। এটা যেহেতু আর্লি স্টেজ, এজন্য পুরোপুরি বাল্জ না হয়ে এখনো ফ্ল্যাট পর্যায়ে আছে। এবং নর্মাল একটা এক্সরেতে আমরা অ্যাওরটিক নাকল যেরকম সুন্দর দেখতে পাই, ওই স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাচ্ছি না, মানে অ্যাওরটিক নাকল আর পালমোনারি বে আমরা আলাদা করতে পারছি না, এটা ইনকনসপিকিউয়াস। এখানে অ্যাওরটিক নাকল এখান থেকে শুরু হয়ে সুন্দর করে আসার কথা, আমরা দেখতে পাচ্ছি না। এবং এরপর যদি দেখি, আমার সেন্ট্রাল পালমোনারি আর্টারি এনলার্জড, এবং আমরা ভাস্কুলারিটি যদি চিন্তা করি, লাংসের অল জোনে ভাস্কুলারিটি বেশি, মানে প্লেথরিক লাং ফিল্ড। তার মানে এটা আমার এক্সরে ইন্টারপ্রিটেশন, আমরা যদি রেডিওলজিস্ট হিসেবে আমি বলবো যে ইন্ট্রাকার্ডিয়াক শান্ট অ্যানোমালি, পসিবলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। নেক্সট আমরা রাইটের ইমেজটা যদি দেখি, এখানেও দেখতে পাচ্ছি হার্ট ইজ এনলার্জড ইন ট্রান্সভার্স ডায়ামিটার, এখানের এপেক্সটা রাউন্ডেড কিন্তু এখনো অতটা এলিভেটেড নাই। যদি আমরা পালমোনারি বেটা দেখি, পালমোনারি বে ইজ বাল্জড, এটার সাথে যদি কম্পেয়ার করি। অ্যাওরটিক নাকল আমরা ভালো দেখতে পাচ্ছি না, দ্যাট মিনস ইনকনসপিকিউয়াস। পালমোনারি আর্টারি অনেক বড় বড় হয়ে গিয়েছে, দ্যাট মিনস সেন্ট্রাল পালমোনারি আর্টারিজ আর এনলার্জড, এবং এখনো প্লেথরিক লাং ফিল্ড আছে। তার মানে এটা আরেকটা এএসডি, এই পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন আস্তে আস্তে ডেভেলপ করছে, কিন্তু এখনো আইজেনমেঙ্গার সিনড্রোমে যায়নি। যখন আইজেনমেঙ্গার সিনড্রোম হবে তখন কি হবে? আমরা বলেছি যে এখানে শান্টটা রিভার্স হয়ে যায়, মানে রাইট টু লেফট হয়ে যায়। যেহেতু রাইট টু লেফট হয়ে যাচ্ছে, আর আমার হার্টের রাইট সাইডের এনলার্জমেন্ট হবে না, সো হার্ট মে বি নর্মাল ইন সাইজ। তো প্রথমেই যদি একটা আইজেনমেঙ্গার সিনড্রোমের আমরা এক্সরে পাই, আমরা হয়তো হার্ট সাইজ নিয়ে বুঝতে পারবো না, আমাদের কাছে মনে হতে পারে এই হার্টটা তো নর্মাল, কিন্তু আমরা ওই সময় পেশেন্টের প্রিভিয়াস এক্সরে চেয়ে থাকি যে আপনাদের আগের কোনো এক্সরে থাকলে আমাদেরকে দেন, তখন সিরিয়াল এক্সরে ফলো করলে দেখা যায় যে হার্টের সাইজ আস্তে আস্তে কমে এসেছে। Apex will still be rounded and elevated, pulmonary bay will be bulged, aortic knuckle will be inconspicuous. চেঞ্জ পাবো আমরা লাং ফিল্ডে, এখানে যেহেতু আমরা বলেছি পালমোনারি ক্যাপিলারি গুলো ড্যামেজ হয়ে গিয়েছে, মানে প্লেথোরা আর পাবো না, তার বদলে পেরিফেরাল লাং ফিল্ড গুলো আমার ভাস্কুলারিটি কমে যাবে। এটাকে আমরা রেডিওলজির ভাষায় বলি প্রুনিং। বোথ লাং ফিল্ডস শো প্রুনিং অফ দ্য পেরিফেরাল ভেসেল,
মানে পেরিফেরিতে আমরা নর্মাল যে ভেসেল দেখতে পাচ্ছিলাম সেগুলো পাবো না। সেন্ট্রাল পালমোনারি আর্টারিজ উইল বি এনলার্জড। তো আমরা একটা আইজেনমেঙ্গার সিনড্রোমের এক্সরে যদি দেখি, এটা আমাদের প্রতিদিনের কাজ করতে গিয়ে এই পেশেন্টটাকে আমি পেয়েছিলাম। ওনার এক্সরেটা যদি আমরা দেখি, হার্ট সাইজ একটু এনলার্জড, এপেক্স রাউন্ডেড, pulmonary bay is bulged, aortic knuckle is totally inconspicuous, central pulmonary artery is very dilated, ব্রাঞ্চ গুলো ডাইলেটেড, এবং আমরা পেরিফেরিতে ভাস্কুলারিটি যদি দেখি, ভাস্কুলারিটি নর্মালের চেয়ে অনেক কম, মানে প্রুনিং হয়ে আসছে। এই চেহারাটাকেই আমরা পেরিফেরাল প্রুনিং বলি। এই পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন হয়ে আইজেনমেঙ্গার সিনড্রোম ডেভেলপ করেছিল। তো প্রথমে আমরা দেখলাম আনকমপ্লিকেটেড এএসডি এক্সরে, পরবর্তীতে আমরা আইজেনমেঙ্গার সিনড্রোমের এক্সরে দেখলাম। এরপরে যে কনজেনিটাল অ্যানোম্যালিটা আমি বলবো সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটাকে আমরা ভিএসডি বলি। ইট প্রেজেন্টস ইন আর্লি চাইল্ডহুড, মেবি ফিউ ডেজ অর উইকস আফটার বার্থ। আমরা যদি এটার প্যাথোফিজিওলজি চিন্তা করি, আমার এখানে সেপ্টাল ডিফেক্ট থাকছে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কোনো একটা জায়গায়। কমনলি যেটা হয় মেমব্রেনাস সেপ্টামেই সবচেয়ে বেশি থাকে, এবং এই সেপ্টাম দিয়ে ডিফেক্ট দিয়ে আমার লেফট ভেন্ট্রিকল থেকে সরাসরি রাইট ভেন্ট্রিকলে ব্লাড চলে আসে। এএসডির সাথে কম্পেয়ার করলে আগে লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে এসেছিল, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে, আর এখানে সরাসরি লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে। তার মানে এখানে রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোডটা আর্লি হচ্ছে। এই জন্যই এএসডির তুলনায় ভিএসডি অনেক আর্লি প্রেজেন্ট করছে। সাধারণত আফটার বার্থ প্রেজেন্ট করে না, কারণ তখনও পেশেন্ট, একটা ছোট বাচ্চার যে জন্মের পর পালমোনারি সার্কুলেশনটা, সেটা যেটা নর্মাল অ্যাডাল্ট বা আমি বলবো যে নর্মাল নিওনেটাল যে পালমোনারি সার্কুলেশন, এটা ডেভেলপ হতে 1-2 দিন সময় লাগে। সেই জন্য এটা জাস্ট আফটার বার্থ অনেক সময় প্রেজেন্ট করে না, বাট ফিউ ডেজ অর উইকস আফটার বার্থ প্রেজেন্ট করতে পারে। অনেক সময় অনেক বড় ভিএসডি থাকে যে মেমব্রেনাস এবং মাসকুলার সেপ্টাম দুটোকেই ইনভলভ করে, সেসব ক্ষেত্রে আবার জাস্ট আফটার বার্থও প্রেজেন্ট করতে পারে। এবং এখানেও আমার শান্ট হচ্ছে লেফট টু রাইট, যার কারণে এখানে সায়ানোসিস হয় না, কারণ আমার অক্সিজেনেটেড ব্লাড গিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশছে, যেটা আবার লাংসে যাচ্ছে। তো এটা একটা অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। এখন এটার প্যাথোফিজিওলজিটা যদি আমরা দেখি, এটার সাথে এএসডির মিল আছে। তো এটা আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা যেহেতু অলরেডি এএসডি পড়ে ফেলেছি। এখানে লেফট টু রাইট শান্ট হচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার ভলিউম বাড়ছে, রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হচ্ছে। এখন এই রাইট ভেন্ট্রিকুলার ভলিউম বাড়ছে এবং এখান থেকে ব্লাড আমার পালমোনারি সার্কুলেশন হয়ে লেফট এট্রিয়াম হয়ে আবার লেফট ভেন্ট্রিকলে আসছে, মানে আলটিমেটলি লেফট ভেন্ট্রিকলেও অনেক বেশি ব্লাড আসছে। তখন আমার লেফট ভেন্ট্রিকল এনলার্জমেন্টও হচ্ছে। আমরা যদি মনে করি যে আমাদের এএসডি তে কিন্তু লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট ছিল না। এরপরে আমার রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ফ্লো বাড়ছে, এরপর ক্যাপিলারি ফ্লো বেড়ে প্লেথোরিক লাং ফিল্ড হচ্ছে। এর পরের প্যাথোজেনেসিসটা এএসডির সাথে সিমিলার, মানে আমার তফাৎটা হচ্ছে এখানে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট দিয়ে। এবং যখন আমার আনট্রিটেড ভিএসডি থাকছে, তখন আস্তে আস্তে পালমোনারি ক্যাপিলারি ড্যামেজ হয়ে পালমোনারি হাইপারটেনশন হয়ে আলটিমেটলি আইজেনমেঙ্গার সিনড্রোম। এই প্যাথোফিজিওলজিটাও কিন্তু আমার এএসডির মতো সিমিলার। তাহলে আমার তফাৎ হচ্ছে এখানে আমি দুটো ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট এক্সরেতে পাবো এবং এটার প্রেজেন্টেশন হবে আর্লি। তাহলে রেডিওলজিক্যাল ফিচার মানে প্লেন এক্সরেতে আমরা কি কি পাবো আমরা দেখে ফেলি। Heart enlarged in transverse diameter, biventricular enlargement পাবো আমরা, apex is rounded and shifted to the left, মানে রাইট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টের জন্য আমরা পাবো apex is rounded এবং লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্টের জন্য আমরা পাবো হচ্ছে shifted to the left. As usual, pulmonary bay will be bulged, both lung fields will be plethoric, and central pulmonary artery will be enlarged.
তাহলে আমরা দুটো ভিএসডির এক্সরে এখানে দেখে ফেলি। আমরা বলেছি যে এটা রিলেটিভলি ইয়াঙ্গার এজ গ্রুপে পাওয়া যায়। আমার এক্সরে দুটো দেখা যাচ্ছে যে আমরা দুটো বাচ্চার এক্সরে দেখতে পাচ্ছি। প্রথম এক্সরেটা যদি দেখি, হার্ট ইজ এনলার্জড ইন ট্রান্সভার্স ডায়ামিটার, এপেক্স রাউন্ডেড, এলিভেটেড এবং একই সাথে টুয়ার্ডস লেফট, মানে বাইভেন্ট্রিকুলার টাইপ অফ এনলার্জমেন্ট আমরা পাচ্ছি। বোথ লাং ফিল্ডস আর প্লেথোরিক, তার মানে এটা একটা ইন্ট্রাকার্ডিয়াক শান্ট অ্যানোম্যালি, পসিবলি ভিএসডি। এখানে পালমোনারি বে এখনো ফ্ল্যাট হয়ে আছে, হয়তো এটা আর্লি স্টেজ। আরো কিছুদিন গেলে যখন আস্তে আস্তে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে থাকবে, পালমোনারি প্রেসার বাড়তে থাকবে, এটা বাল্জ হয়ে যাবে। রাইটের এক্সরেটা যদি আমরা দেখি, এটাতে বাইভেন্ট্রিকুলার টাইপ অফ এনলার্জমেন্ট, কিন্তু এখানে হার্ট এতই বড় হয়ে গেছে যে লেফট ল্যাটারাল চেস্ট ওয়ালকে টাচ করে ফেলেছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি প্লেথোরিক লাং ফিল্ড। তো বাচ্চাদের ক্ষেত্রে এরকম হিউজ কার্ডিওমেগালি, প্লেথোরিক লাং ফিল্ড যদি আমরা পাই, ভিএসডি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আমরা পালমোনারি বে অনেক মানে বাল্জ হয়ে গিয়েছে, আমরা এখানে তার মিন্স প্লেথোরিক লাং ফিল্ডের ফিচার পাচ্ছি। যদি আইজেনমেঙ্গার সিনড্রোম ডেভেলপ করে, যেমন অলরেডি আমি একটা প্রশ্ন দেখে ফেললাম যে ভিএসডি তে আইজেনমেঙ্গার সিনড্রোম হবে কিনা, আমরা বলেছি প্যাথোজেনেসিস সেম। পালমোনারি সার্কুলেশন, আমার ব্লাড যেতে যেতে একটা সময় পালমোনারি ক্যাপিলারি ড্যামেজ হবে, পালমোনারি হাইপারটেনশন হবে, এবং হতে হতে যখন আলটিমেটলি রাইট এট্রিয়াল প্রেসার লেফট এট্রিয়াল প্রেসারের চেয়ে বেশি হয়ে যাবে, তখন অবশ্যই রাইট টু লেফট শান্ট মানে রিভার্সাল অফ শান্ট হবে, পেশেন্টের সায়ানোসিস ডেভেলপ করবে। এটাকেই আমরা আইজেনমেঙ্গার সিনড্রোম বলছি। তার মানে ভিএসডি তেও আমার আইজেনমেঙ্গার সিনড্রোম হবে যদি আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট না দিই। তো এখানেও আমরা যেটা পাবো যে সিরিয়াল এক্সরেতে হার্ট সাইজ ছোট হতে পারে, পালমোনারি বে বাল্জ থাকবে, both lung fields will show pruning of peripheral vessel and central pulmonary arteries will be enlarged। তার মানে আইজেনমেঙ্গার সিনড্রোমের যে লাং ফিল্ডের চেঞ্জ, সেটা এএসডি এবং ভিএসডি তে আমরা একই রকম পাবো। So these are all about atrial and ventricular septal defect. নেক্সট কমন যে কনজেনিটাল হার্ট ডিফেক্ট আমরা পাই, টেট্রালজি অফ ফ্যালর, যেটাকে আমরা শর্ট করে টফ বলি, সেটাতে যাচ্ছি। এখানে টফের এজ গ্রুপ হচ্ছে চাইল্ডহুড, এটা আর্লি প্রেজেন্ট করে। আমরা জানি যে টফের কম্পোনেন্ট হচ্ছে চারটা। এই ইমেজটা আমাদের সবার চেনা, এটা আমাদের ডেভিডসনস প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন নিয়েছি। কম্পোনেন্টস এখানে আমি সিরিয়ালি যেটা বলেছি, এটা হচ্ছে প্যাথোফিজিওলজির ইম্পর্টেন্স অনুযায়ী আমরা সবসময় যেরকম বইয়ে যেরকম পড়ছি ওটা মনে রাখলেও হবে, এই সিরিয়াল মনে রাখার দরকার নেই, শুধু নামটা মনে রাখলেই হবে। চারটা কম্পোনেন্ট, যেমন এখানে একটা লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, এবং এই পার্টটা থাকে হচ্ছে মেমব্রেনাস ভেন্ট্রিকুলার পার্ট অফ ভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে ডিফেক্টটা থাকে। এবং আমরা যদি আমাদের এমব্রায়োলজির নলেজটা মনে করি, যে আমাদের যখন অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি ডেভেলপ করে, এই ডেভেলপমেন্টের সাথে কিন্তু আমার ভেন্ট্রিকুলার সেপ্টামে মেমব্রেনাস পার্টে ক্লোজ একটা রিলেশন আছে। এই যে আমার মেমব্রেনাস পার্ট, এটার সাথে এই দুটো লার্জ ভেসেলের ইনফ্লো পার্টের ক্লোজ অ্যানাটমিক্যাল রিলেশন আছে। তো এখানে এত বড় একটা ডিফেক্ট যখন থাকে, তার সাথে রিলেশন হিসেবে দেখা যায় আমার ইনফ্লো পার্টে কিছু অ্যাবনর্মালিটি থাকে। অ্যাবনর্মালিটিটা কি? ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা। ওভাররাইডিং মানে কি? আমার অ্যাওর্টার ইনফ্লো পার্ট থাকার কথা ছিল হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটির দিকে, মানে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড এখানে যাওয়ার কথা, কিন্তু ডেভেলপমেন্টাল অ্যানোম্যালির কারণে আমার ইনফ্লো পার্টটা থাকে ভিএসডি বরাবর। তার মানে আমার লেফট ভেন্ট্রিকল থেকে ডিরেক্টলি ব্লাড যাওয়ার বদলে ভিএসডির ভিতর দিয়ে ব্লাড এসে আমার অ্যাওর্টা দিয়ে যাচ্ছে। এরপরে যে ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, which may be infundibular or valvar। মানে আমার রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ট্রাঙ্ক উঠছে, এর আউটফ্লো যে পার্টটা,
এই আউটফ্লো পার্টের মধ্যে আমার ডিফেক্ট থাকে। সেখানে আমি একটা কারেকশন করছি, আমি ডেভেলপমেন্টের সময় ইনফ্লো পার্ট কথাটা বলেছি, ইনফ্লো না, সরি, এটা আউটফ্লো পার্ট হবে। তো এখানে কি হবে, যে ইনফান্ডিবুলাম যেটা উঠছে রাইট ভেন্ট্রিকল থেকে, সেখানে মাসকুলার পার্টটা হাইপারট্রফির থেকে এই জায়গাটাকে ন্যারো করতে পারে, অথবা অ্যাকচুয়ালি পালমোনারি ভালভের স্টেনোসিস থাকতে পারে। দুটোর যে কোনো একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তবে কমনলি আমার ইনফান্ডিবুলার স্টেনোসিসই বেশি থাকে। লাস্টলি থাকবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কেন হচ্ছে, আমার যেহেতু এখানে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড বের হতে পারছে না, তখন আমার রাইট ভেন্ট্রিকলের প্রেসার লেফট ভেন্ট্রিকলের প্রেসারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকল থেকে এই শান্টের ভেতর দিয়ে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসতে চাইবে। যেহেতু আমার লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা ওঠার বদলে অ্যাওর্টাটা ভেন্ট্রিকল সেপ্টাল ডিফেক্ট বরাবর আছে, সেই জন্য আমার এপাশ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড দুটো মিক্স হয়ে আমার অ্যাওর্টা দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। তার মানে টফের একটা ফিচার থাকবে, এই বাচ্চা সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করবে, এটা একটা সায়ানোটিক হার্ট ডিজিজ। এবং যেহেতু আমার রাইট ভেন্ট্রিকল পালমোনারি সার্কুলেশনের বদলে সিস্টেমিক সার্কুলেশনে তখন ব্লাড সাপ্লাই দিচ্ছে, মানে সিস্টেমিক প্রেসারে ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই কারণে রাইট ভেন্ট্রিকলের ওয়ালের হাইপারট্রফি হয়ে যাবে। এটা হচ্ছে আমার টফের 4টা বেসিক কম্পোনেন্ট। এটার সাথে আমরা এখন মিল রেখে ইমেজিং পিকচারটা চিন্তা করব। এখানে হার্ট মে বি নর্মাল ইন সাইজ or may be mildly enlarged. Apex is rounded and elevated. যেহেতু আমার এখানে রাইট ভেন্ট্রিকলটার হাইপারট্রফি বা এনলার্জমেন্ট হচ্ছে, আমার এইপেক্সও হবে রাইট ভেন্ট্রিকুলার টাইপ। পালমোনারি বে ইজ কনকেভ। আমরা প্যাথোফিজিওলজির দিকে যদি খেয়াল করি, আমার পালমোনারি স্টেনোসিসের কারণে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যেতে পারছে না, মানে পালমোনারি ট্রাঙ্কে কোনো ব্লাড সাপ্লাই নেই, সেজন্য আমার পালমোনারি বে উইল বি কনকেভ। এই 3টা অ্যাপিয়ারেন্স একসাথে মিলে হার্টের যে চেহারাটা হবে সেটাকে আমরা বলছি বুট শেপড হার্ট। বোথ লাং ফিল্ডস আর অলিগেমিক বাট মে বি নর্মাল। যেহেতু আমার পালমোনারি সার্কুলেশন দিয়ে ব্লাডই যাচ্ছে না, এজন্য আমার লাং ফিল্ড অলিগেমিক হবে, মানে ভাস্কুলারিটি কম থাকবে। কিছু কিছু ক্ষেত্রে নর্মাল থাকতে পারে। নর্মাল কখন হতে পারে, যদি আমার এই স্টেনোসিসের পরিমাণ কম থাকে, তাহলে কিছু ব্লাড পালমোনারি সার্কুলেশন হয়ে যেতে পারবে, সেক্ষেত্রে আমার নর্মাল থাকতে পারে। আর এইসব পেশেন্টের অনেক সময় লাংসের সার্কুলেশন মেইনটেইন করার জন্য প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস থাকে। প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস আমরা যদি মনে রাখি যে অ্যাওর্টা থেকে ডাক্টাস আর্টারিওসাস দিয়ে তখন পালমোনারি ট্রাঙ্কে ব্লাডটা যায়, সেই সায়ানোসড ব্লাড তখন ডাক্টাস আর্টারিওসাস হয়ে অ্যাওর্টা থেকে পালমোনারি আর্টারিতে যেতে পারে। তো সেক্ষেত্রেও আমি লাং ফিল্ডের ভাস্কুলারিটি নর্মাল পেতে পারি। আর এটার সাথে কমন অ্যাসোসিয়েশন থাকে রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ। এখন এই ফিচারগুলো মনে রেখে আমরা এক্সরেতে চলে যাই। এই এক্সরে লেফটে প্রথমে যদি আমরা দেখি, হার্ট সাইজ স্লাইটলি ইনক্রিজড ইন ট্রান্সভার্স ডায়ামিটার, apex is rounded and elevated, pulmonary bay is concave। এখানে একটা মোটামুটি ফ্ল্যাট থাকার কথা ছিল বা মাইল্ড কনকেভিটি, তার জায়গায় অনেক বেশি কনকেভ হয়ে গিয়েছে। নর্মাল এক্সরের সাথে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো। এই পেশেন্টের আমরা যদি লাং ফিল্ড দেখি, তাহলে ভাস্কুলারিটি নর্মালের চেয়ে কম আছে, এবং আমার অ্যাওর্টিক আর্চ থাকার কথা হচ্ছে লেফটে, নর্মালি যেটা থাকে অ্যাওর্টিক নাকল এবং অ্যাওর্টিক আর্চ। আমরা যদি দেখি এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু রাইটে দেখতে পাচ্ছি রাইট সাইডেড অ্যাওর্টিক আর্চ, এটা টফের ক্ষেত্রে কমন 25% কেসেই থাকে। এখন আমরা হার্টের চেহারাগুলো যদি মিলাই, এরকম একটা রাইট ভেন্ট্রিকুলার টাইপ অফ এপেক্স এবং একটা কনকেভ পালমোনারি বে, এই চেহারাটার সাথে একটা বেবি শুর চেহারার আমরা মিল করতে পারি। এজন্যই আমাদের বইতে বলা হয়েছে যে
বুট শেপড হার্ট, মানে একটা ছোট বাচ্চাদের একটা বুটের সাথে মিল আছে হার্ট। এটা হচ্ছে একটা টিপিক্যাল টেট্রালজি অফ ফ্যালটের চেস্ট এক্সরে। এখন এই পেশেন্টের যদি পালমোনারি স্টেনোসিস এর পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আমরা ভাস্কুলারিটি আরো বেশি পেতে পারি, যদি আরো বেশি থাকে সেক্ষেত্রে আমরা ভাস্কুলারিটি আরো কম পেতে পারি। তো আমার মনে হয় আমরা ইম্পর্টেন্ট কনজেনিটাল হার্ট ডিজিজ গুলো কভার করে ফেলেছি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং টেট্রালজি অফ ফ্যালট। নেক্সট আমি যে টপিকে যাব, আমরা কিছু কমন এক্সরে দেখতে পাই, কিছু নর্মাল ভ্যারিয়েন্ট এবং কিছু হচ্ছে পোস্ট অপারেটিভ। আমি কিছু এরকম এক্সরে দেখাবো যাতে আমাদের চিনতে সুবিধা হয়। আমরা প্রায় ডেক্সট্রোকার্ডিয়া পাই। ডেক্সট্রোকার্ডিয়া মানে কি, আমার হার্ট নর্মালি যে থাকে অ্যাপেক্স থাকে টুয়ার্ডস লেফট, ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রে আমার এপেক্স থাকবে টুয়ার্ডস রাইট। এখন এই ডেক্সট্রোকার্ডিয়া আইসোলেটেড হতে পারে অথবা it may be a component of situs inversus। আমরা জানি সাইটাস ইনভার্সাস মানে হচ্ছে হার্টের সবকিছুই আমার উল্টো থাকবে, মানে হার্টের যে ওরিয়েন্টেশন উল্টো এবং আমার বডির অন্য সব ওরিয়েন্টেশন উল্টো। অ্যাওর্টিক আর্চ চলে আসবে রাইটে, স্টমাক থাকবে রাইটে, লিভার চলে যাবে লেফটে, আমার লাংসের যে নর্মাল রাইট লাং এর 3টা লোব, লেফট লাং এর 2টা লোব, এই ওরিয়েন্টেশনটা উল্টা হয়ে যাবে। তখন রাইট সাইডে থাকবে আমার 2টা লোব এবং লেফটে থাকবে হচ্ছে 3টা লোব। তো এখানে লেফটে আমরা যেটা দেখতে পাচ্ছি এই পেশেন্টের ক্ষেত্রে, তার হার্টের এপেক্স ডিরেক্টেড টুয়ার্ডস রাইট। ফান্ডিক গ্যাস শ্যাডো আমি লেফট ডোম অফ ডায়াফ্রামের নিচেই পাচ্ছি এবং অ্যাওর্টিক নাকল লেফটেই আছে। তো এটা একটা আইসোলেটেড ডেক্সট্রোকার্ডিয়া। এটা আমরা অনেক সময় পাই, তবে আমরা রেডিওলজিস্ট হিসেবে যেটা করি প্রথমেই শিওর হয়ে নেই যে এই পেশেন্টের এক্সরে ঠিক মতো করা হয়েছে কিনা, কারণ টেকনিশিয়ান যদি ভুল করে রাইট লেফটের মার্কিং ঠিক না রেখে উল্টো করে এক্সরে প্রিন্ট দেয় তাহলে নর্মাল এক্সরেও কিন্তু এরকম হতে পারে। তো এই রাইট অর লেফট মার্কিংটা দেয়া আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এমনও করি পেশেন্টকে ডেকে তার কার্ডিয়াক অসকালটেশনটা করে শিওর হয়ে নেই যে এপেক্স বিট আসলেই রাইটে কিনা। রাইট সাইডের এক্সরেটা যদি দেখি, এখানে যেটা দেখতে পাচ্ছি এই পেশেন্টেরও এপেক্স রাইটে, তার অ্যাওর্টিক নাকল রাইটে, ফান্ডিক গ্যাস শ্যাডো রাইটে। তার মানে এখানে আমার সাইটাস ইনভার্সাস আছে। এরকম এক্সরে আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি। পেশেন্টের যদি আদার কোনো প্যাথোলজি না থাকে তাহলে এগুলো আর কোনো অ্যাবনর্মালিটি করে না, জাস্ট আমরা আমাদের এক্সপোজারটা বাড়ানোর জন্য এই ধরনের ফিল্মগুলো দেখে রাখছি। এখানে পেসমেকার সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমরা অনেক সময় পেশেন্ট অন্য কোনো কারণে হয়তো চেস্ট এক্সরে করলো, আমরা অনেক সময় পেসমেকার করা পেশেন্ট পাই। পেসমেকারের আমরা চেস্ট এক্সরেতে যে পার্ট গুলো দেখতে পাই আমরা হচ্ছে জেনারেটরটা এবং লিড গুলো দেখতে পাই। আমরা জানি যে পেসমেকারের লিড গুলো কোথায় থাকতে পারে, রাইট এট্রিয়াল অ্যাপেন্ডেজে। যদি বাইভেন্ট্রিকুলার পেসিং হয় সেক্ষেত্রে আমার রাইট ভেন্ট্রিকলের অ্যাপেক্সে লিড থাকে এবং লেফট ভেন্ট্রিকলের লিড থাকে। আর অনেক সময় এপিকার্ডিয়াল লিড দেয়া থাকে যেগুলো হচ্ছে হার্টের সারফেসে থাকে। তো এক্সরেতে যেহেতু আমরা হার্টের সারফেস বুঝতে পারবো না, তো এক্সরেতে আমরা এপিকার্ডিয়াল লিডের চেহারাটা মনে রাখি যে লিড এরকম কার্ভ হয়ে এসে মাথায় দুটো নবের মতো থাকবে। আমরা যদি এক্সরে দেখি, যেমন এই প্রথম এক্সরেটাতে এটা হচ্ছে পেসমেকার জেনারেটর এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুটো লিড এসেছে। একটা লিড এসে আমার রাইট এট্রিয়ামে শেষ হয়েছে যেটা আমি ইয়েলো দিয়ে মার্ক করেছি, এবং আরেকটা লিড এসে আমার হার্টের ইনফিরিয়র সারফেসের কাছাকাছি আছে, মানে এটা হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকুলার লিড। নেক্সট আমরা এখানে একটা বাইভেন্ট্রিকুলার পেসিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পেসমেকার জেনারেটর। এখান থেকে লিড গুলো এসেছে, রাইট এট্রিয়াল লিড, এটা রাইট ভেন্ট্রিকুলার লিড
এবং এখানে যেটা এসে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার লিড। এবং লাস্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো এপিকার্ডিয়াল পেসার বসানো আছে। এখানে লিড গুলো অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা বলেছিলাম যে সেই এপিকার্ডিয়াল লিডের মাথাটা থাকে হচ্ছে নবের মতো, সো আমরা দুটো নব লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো এরকম এক্সরেও আমরা ডে টু ডে প্র্যাকটিসে কমনলি পেতে পারি। তো আমরা রেডিওলজিস্ট হিসেবে যেই জিনিসগুলো দেখি, বা আপনাদের যদি দেখা যায় যে আপনাদের ওয়ার্ডে ভর্তি কোনো পেশেন্ট এরকম সিরিয়াল এক্সরে নিয়ে এসেছে, আমরা যেটা দেখি যে জেনারেটর জায়গা মতো আছে কিনা, লিড গুলো ডিসপ্লেসড হয়েছে কিনা, লিড গুলোর কোথাও ফ্র্যাকচার বা ডিসকন্টিনিউয়েশন আছে কিনা, এই ফিচার গুলো আমরা দেখি। আমরা অনেক সময় পোস্ট সিএবিজি পেশেন্ট পাই, মানে পেশেন্টের আগে হয়তো বাইপাস সার্জারি হয়েছিল, অন্য কোনো কারণে তার কোনো রেসপিরেটরি কমপ্লেইন বা চেস্ট পেইন এইসব কারণে এক্সরে করে আমাদের কাছে আসে। তো সেক্ষেত্রে আমরা কি কি পেতে পারি? এসব পেশেন্টের যেহেতু মিড লাইন স্টার্নোটমি করা হয়, এভিডেন্স অফ স্টার্নোটমি থাকে, মানে চেস্ট এক্সরের একদম মিড লাইনে আমরা এই সার্জিক্যাল সুচার মার্ক গুলো দেখতে পাই, এই সুচারের শ্যাডো গুলো আমরা দেখতে পাই। শুধুমাত্র সিএবিজি না, যে কোনো ওপেন হার্ট সার্জারির পেশেন্টের ক্ষেত্রেই আমরা এই স্টার্নোটমি সুচার গুলো দেখতে পারবো। এছাড়া আমরা যদি ভালোভাবে খেয়াল করি, নর্মালি এখানে আসলে ইমেজের কোয়ালিটিটা খুব বেশি ভালো না, আমরা হার্টের ভেতর দিয়ে অনেক সময় স্টেন্ট গুলো দেখতে পাই, নেটওয়ার্কের মতো বা জালের মতো কিছু স্ট্রাকচার দেখতে পাই, যেটা হচ্ছে আমার ভেসেলের ভিতরে, যে আমার করোনারি আর্টারির ভিতরে যে স্টেন্ট করা থাকে, অনেক সময় সেই স্টেন্ট গুলো প্লেন এক্সরেতে দেখা যায়। তো আমার এই ছিল হচ্ছে কমন প্যাথোলজিস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর লেকচার। আমার কাছে মনে হয়েছে যে ডে টু ডে প্র্যাকটিসে আমাদের যেই টপিকগুলো দরকার সেই টপিকগুলো আমরা কভার করে ফেলেছি। হার্ট ফেলিওর, ভালভিউলার হার্ট ডিজিজ, এর মধ্যে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, কনজেনিটাল হার্ট ডিজিজ, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা, এএসডি, ভিএসডি, টফ। এবং ডে টু ডে প্র্যাকটিসে আমরা কমন কিছু নর্মাল ভ্যারিয়েন্ট বা কিছু পোস্ট অপারেটিভ কেস দেখতে পাই, সেগুলো আমরা কভার করে ফেলেছি। আর কার্ডিওমায়োপ্যাথি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, যে জন্য সবচেয়ে কমন যে কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড এন্ড ইসকেমিক, এ দুটো আমরা কভার করে ফেলেছি। তো জেনারেল প্র্যাকটিসের জন্য এটা যথেষ্ট, এমবিবিএস লেভেল পর্যন্ত এই নলেজ গুলো যথেষ্ট। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়ে যদি আপনারা ফিল্মগুলো দেখতে থাকেন এরপরে আপনাদের উপকার হবে। তো কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে বেশি আর কিছু বলার নেই। আমার নেক্সট ক্লাসে আমার ইচ্ছে, আমি এক্সরে অ্যাবডোমেন কভার করতে চাই। এক্সরে অ্যাবডোমেনও আমাদের ডে টু ডে প্র্যাকটিসে লাগে, যেমন এর মধ্যে অ্যাকিউট ইমার্জেন্সি যেটা নিউমোপেরিটোনিয়াম, দেন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই কেস, এ ধরনের এক্সরে গুলো সম্পর্কে আমি আমার নেক্সট ক্লাসে কভার করতে চাই। দেন আমরা এক্সরেতে ক্যালকুলাই পাই, যেমন রেনাল ক্যালকুলাই অর ইউরেটারিক অর ভেসিক্যাল ক্যালকুলাই, প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, এ ধরনের কিছু এক্সরে আমি দেখিয়ে অ্যাবডোমেনের যে কমন প্যাথোলজি গুলো এগুলো দেখাতে, আমার মানে দেখিয়ে অ্যাবডোমেনটা শেষ করতে চাই। তো যদি অ্যাবডোমেনে আপনারা আরো কোনো টপিক কভার করতে চান, তাহলে আমাকে নেক্সট ক্লাসের আগে যদি ইনফর্ম করেন তাহলে সুবিধা হবে, আমি চেষ্টা করব সেগুলা কভার করার। আর যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমের এক্সরে লেকচার থেকে কোনো কনফিউশন থাকে, কোনো টপিক বা কোনো ইমেজিং ফিচার নিয়ে আরেকবার বলার দরকার হয়, তাহলে সেটাও জানাবেন, তাহলে আমরা সেগুলো আগে বলে এরপরে অ্যাবডোমেন নিয়ে প্রোগ্রেস করব। তো এখনো আমার হাতে মোটামুটি 7-8 মিনিট সময় আছে। তো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করতে পারি এই সময়ের মধ্যে উত্তর দেওয়ার। আর যদি না থাকে তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করব। তো আমি ফিডব্যাক চাচ্ছি আপনাদের।
পেসমেকারের পজিশন নিয়ে আরেকবার বলতে বলা হয়েছে, আমি দেখাচ্ছি। প্রথম ছবিটা চেস্ট এক্সরেতে আমরা হার্ট যেমন দেখতে পাই সেটার একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। পেসমেকারের যে জেনারেটরটা সেটা থাকে হচ্ছে মোস্ট কমনলি আমাদের চেস্ট ওয়ালে, এটা হচ্ছে স্কিনের ডিপে থাকে এবং এটা হচ্ছে সাব কিভাবে লেফট ক্ল্যাভিকলের নিচের দিকে সাধারণত এটা প্লেস করা হয়। তো এক্সরেতে সেটা আমরা দেখতে পাই। এবং লিড গুলো সম্পর্কে যেটা বলছি, যে আমাদের পেসমেকারে রাইট এট্রিয়াল অ্যাপেন্ডেজে একটা লিড অবশ্যই থাকবে এবং ভেন্ট্রিকুলার যে লিড গুলো সেটা যদি বাইভেন্ট্রিকুলার পেসিং হয় সেক্ষেত্রে আমার রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল দুইখানেই লিড থাকে। আর যদি বাইভেন্ট্রিকুলার না হয় সেক্ষেত্রে রাইট এট্রিয়াল অ্যাপেন্ডেজ ছাড়া শুধু রাইট ভেন্ট্রিকলে থাকে। আমরা রাইট ভেন্ট্রিকল কিভাবে বুঝবো? যে হার্টের যে আমার ইনফিরিয়র বর্ডার তৈরি হয় রাইট ভেন্ট্রিকল দিয়ে, তাহলে ওই ইনফিরিয়র বর্ডারের কাছাকাছি আমি কোথাও রাইট ভেন্ট্রিকুলার এপেক্স পাবো। লেফট ভেন্ট্রিকলের লিড কোথায় থাকবে? আমরা জানি যে হার্টের লেফট বর্ডার এবং কার্ডিয়াক শ্যাডোর লেফট সাইড তৈরি হচ্ছে লেফট ভেন্ট্রিকল দিয়ে। তো লেফট ভেন্ট্রিকুলার লিড আমরা সেটার কাছাকাছি পাবো। আর এপিকার্ডিয়াল লিড সবসময় দেয়া হয় না, এটা সাধারণত যখন কোনো কার্ডিয়াক সার্জারি করা হয় তখন টেম্পোরারিলি এপিকার্ডিয়াল লিড সার্জনরা দিয়ে থাকেন, পরবর্তীতে এটা রিমুভ করা হয়, আবার অনেক সময় রিমুভ করা হয়ও না। তো সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্সটা দেখতে পারি যে এপিকার্ডিয়াল লিডের এন্ডটা থাকে নবের মতো। তো এই চেহারাগুলো আমরা মিলানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা পেসমেকার জেনারেটরের চেহারা এবং এখান থেকে আমরা এক্সরেতে দেখতে পাই যে লিড গুলো এসেছে এবং রাইট এট্রিয়াল লিডটা আমরা দেখছি যে ইয়েলো দিয়ে মার্ক করা। আমরা তো জানি যে রাইট হার্ট বর্ডারের শ্যাডোর মধ্যে আমার এই জায়গাটা রাইট এট্রিয়াম দিয়ে তৈরি হয়েছিল, তার মানে এটার কাছেই আমার রাইট এট্রিয়াল লিড আছে। সেকেন্ড লিডটা আমরা দেখলাম এসে হার্টের ইনফিরিয়র সারফেসের কাছে শেষ হয়েছে, মানে এটা রাইট ভেন্ট্রিকুলার লিড। নেক্সট ইমেজে আমরা একটা বাইভেন্ট্রিকুলার পেসার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জেনারেটর। এখান থেকে লিড আসছে, রাইট এট্রিয়াল অ্যাপেন্ডেজে লিড আমার থাকবেই, এটা ম্যান্ডেটরি। এছাড়া সেকেন্ড লিড এসে আমার যে হার্টের ইনফিরিয়র বর্ডারের কাছে মানে রাইট ভেন্ট্রিকলে শেষ হয়েছে। থার্ড যে লিডটা সেটা এসে আমার লেফট হার্ট বর্ডারের কাছে শেষ হয়েছে, মানে লেফট ভেন্ট্রিকলে। এটা একটা বাইভেন্ট্রিকুলার পেসার নর্মালি এরকম চেহারা নিয়ে আসবে। আর লাস্ট ইমেজে যেটা, এটাতে আমরা দেখছি এখানে পেশেন্টের মিড লাইনে কিন্তু স্টার্নোটমি সুচারের এভিডেন্স আছে, কোনো পেসমেকার বা অন্য কোনো লিড নেই, শুধু আমরা দুটো এপিকার্ডিয়াল লিডের এন্ড দেখতে পাচ্ছি। এটা সম্ভবত পেশেন্টের ওপেন হার্ট সার্জারির সময় টেম্পোরারিলি এপিকার্ডিয়াল পেসার দেওয়া হয়েছিল, পরবর্তীতে ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এপিকার্ডিয়াল লিড আর রিমুভ করা হয়নি। পেশেন্টের পরবর্তী ফলো আপ এক্সরেতে আমরা সেই লিড গুলো দেখতে পেয়েছি। আমার পেসমেকারের পজিশন নিয়ে যে কনফিউশন ছিল, আশা করি সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর আমি মনে হয় একটু ফাস্ট বলেছি, আসলে ব্যাপারটা হচ্ছে এত ফাস্ট, আমি একটা এক্সরে একটা প্যাথোলজি নিয়ে পুরো একটা ক্লাস কভার করা যায়। যেহেতু আমাদের সময়ও সীমিত, এর মধ্যে আমি চেষ্টা করেছি সবার জন্য যে ইম্পর্টেন্ট নলেজ সবটুকু শেয়ার করার। তো আশা করি সময় স্বল্পতার জন্য আমাকে একটু তাড়াতাড়ি বলতে হয়েছে। তো তারপরও লেকচার তো রেকর্ড করাই থাকে, আপনারা রেকর্ডেড লেকচার গুলো ফলো করেও কিন্তু এরপরে আপনাদের যাদের লিখে নেওয়া দরকার লিখে ফেলতে পারবেন। তাহলে আমি আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সবাই।
ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি এক্স রে অ্যাবডোমেন নিয়ে কমন যেসব প্যাথোলজি গুলো পাই আমরা সেটা নিয়ে পড়বো। যদি কোনো টপিক আপনাদের মনে থাকে যে এক্স রে অ্যাবডোমেনের মধ্যে এই টপিক বা এই প্যাথোলজি আপনারা পড়তে চান, তাহলে এই এক সপ্তাহের মধ্যে আমাকে ইনফর্ম করে দিলে আমি চেষ্টা করব সেগুলো যাতে অবশ্যই কভার করা হয়। সবাই ভালো থাকবেন, সাবধানে এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।